ভারতবর্ষের প্রাচীন থেকে প্রাচীনতম শহর হলো এই কাশী বা বেনারস বা বারাণসী। এই বেনারসের সমস্ত দেবতার বাস, আর এই বেনারসেই আছে নানা রহস্যময় জায়গা, মন্দির যার ব্যাখ্যা সহজে দেওয়া যায় না এবং অনেকেই এখনো তার ব্যাখ্যা খুঁজে পাননি। সেই রকম কিছু প্রাচীন জায়গার পৌরাণিক ব্যাখ্যার সাথে আপনাদের দেখানোর চেষ্টা করব আজকের ভিডিওতে। আজ পৌরাণিক কথার মাধ্যমে আপনাদের দেখাবো মণিকর্ণিকা শ্মশান ও ঘাট, রহস্যে ঘেরা কাশী কারভাট, কাল ভৈরব মন্দির আর অন্নপূর্ণা মন্দির। নৌকা ভ্রমণের প্রাক্কালে নৌকা থেকে ওই যে দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে কাশী বিশ্বনাথের করিডোর, আর কাশী বিশ্বনাথ করিডোরের পাশেই ওই যে ঘাটটা দেখতে পাচ্ছেন যেখানে প্রচুর দাহ করা হচ্ছে, ওইটা হলো মণিকর্ণিকা শ্মশান, যাকে ভারতবর্ষের মহাশ্মশানও বলা হয়, যেখানে চিতার আগুন কখনো নেভে না, সর্বদা একটা না একটা চিতা জ্বলতেই থাকবে, তাই একে বলা হয় ভারতের মহাশ্মশান। এই যে বিশ্বনাথ করিডোরের সিঁড়ি দিয়ে আমরা এখন এই নিচে নেমে যাব, এই সিঁড়ি দিয়ে এই বাঁ দিকে চলে গেলেই সোজা হচ্ছে এই মণিকর্ণিকা শ্মশান। এই কাশী বা বেনারসের পূর্ব নাম ছিল আনন্দবন। তখন এখানে ছিল জঙ্গল, আর কাশীতে যারাই একবার আসতো তারাই এখানে থেকে যেত। ভগবান শিব এবং মাতা পার্বতী প্রায় 15,000 বছর আগে এখানে এসেছিলেন। তখন নারায়ণ এখানে তপস্যায় ছিলেন। শিব পার্বতী যখন সাধু বেশে আসেন, তিনি দাঁড়িয়ে তাদেরকে অভ্যর্থনা করেন। তার পায়ের ছাপ এখনো এখানে আছে। নারায়ণ তার সুদর্শন চক্র দিয়ে এখানে একটা কুণ্ড তৈরি করেন। তখন এখানে গঙ্গা ছিল না। তিনি এই কুণ্ডটা তৈরি করেন পার্বতী মায়ের স্নানের জন্য। তিনি যখন স্নান করতে যান তখন তার এই কর্ণিকা বা কুণ্ডল, যাকে আমরা কানের দুল বলে থাকি, তা হারিয়ে যায় এবং শিব তখন ওই কুণ্ডল খুঁজতে ওইখানে যান এবং তার মণি হারিয়ে ফেলেন। তখন থেকে এই জায়গার নাম হয়ে গেছে মণিকর্ণিকা, আর নারায়ণ যে কুণ্ডটা তৈরি করেছিলেন তার নাম হয়ে যায় মণিকর্ণিকা কুণ্ড। এই যে এইটা হচ্ছে সেই মণিকর্ণিকা কুণ্ড। স্নান করে যখন ওনারা ভারাক্রান্ত মনে হেঁটে যাচ্ছিলেন তখন বনের মধ্যে একটা চিতা জ্বলছিল। তখন মা পার্বতী শাপ দেন, যেভাবে আমার হৃদয়ে জ্বলছে তেমনি এখানে সবসময় চিতা জ্বলবে। তখন মহাদেব এই জায়গাটাকে আশীর্বাদ দেন যে যাদের চিতা এখানে জ্বলবে তারা এখান থেকে মোক্ষ লাভ করবে। এবার বলি যারা এখানে দাহ করেন তাদের ব্যাপারে। মাতা পার্বতীর কুণ্ডল যখন হারিয়ে যায় তখন ভগবান শিব সেখানে উপস্থিত ব্রাহ্মণদের বলেছিলেন যে তার কুণ্ডলটি খুঁজে পেয়ে পাওয়ার জন্য। তাদের মধ্যে একজন সাধু কুণ্ডলটি খুঁজে পাওয়ার পরও তা অস্বীকার করেন। তখন মহাদেব নিজ রূপে এসে তাকে চণ্ডাল বলে শাপ দেন। তারপর থেকে তারা এইখানে চিতা জ্বালানোর কাজ করে এবং একটা ডোম বংশের তৈরি হয়ে যায়। শাপ দেওয়ার পর তিনি মহাদেবের কাছে ক্ষমা প্রার্থনা করেন। ভগবান তখন বলেন, গরিব থেকে ধনী, মৃত্যুর পর তাদের সবাইকেই তোমার কাছেই আসতে হবে এবং তোমার মাধ্যমেই তাদের মোক্ষ লাভ হবে। সেই দিক থেকে তুমি হবে রাজা। সেই থেকে এদেরকে বলা হয় ডোম রাজা এবং তাদের মাধ্যমেই নাকি এখান থেকে মোক্ষ লাভ হয়। বলা হয় মৃতের ওপর প্রথম 5টি কাঠ এই ডোম রাজারাই দিয়ে থাকেন। বলা হয় সতীর দেহত্যাগের পর তার শরীরের অন্ত্যেষ্টিও নাকি এখানে হয়েছিল। এখানে মৃত্যু হলে স্বয়ং মহাদেব এসে মৃত ব্যক্তির কানে তারক মন্ত্র বলে দিয়ে যান। এই তারক মন্ত্র হলো রাম নাম এবং যার ফলে মৃত ব্যক্তি মোক্ষ লাভ করে। মৃতদেহ আনার সময় সবাই যে বলে রাম নাম সত্য হয়, এর মানে হলো সংসারে সত্যি একটাই, তা হলো রাম নাম। তাই এই জায়গাটাকে তীর্থক্ষেত্র বলা হয়। তাই অনেকেই এখানে আসে একবার এই তীর্থক্ষেত্রটাকে দর্শন করার জন্য। এই চিতার কাঠ দিয়েই ডোম রাজাদের বাড়ির খাবার তৈরি হয়। এখানে যে ডোম রাজারা কাজ করেন তারা সবাই কাল্লু ডোমের বংশধর। ইনি সেই কাল্লু ডোম যিনি রাজা হরিশ্চন্দ্রকে কিনেছিলেন, যার পৌরাণিক কথা আমার ঘাটের ইতিহাস পর্বে বলা আছে। এই মণিকর্ণিকা শ্মশানে দাহ করতে প্রতিদিন প্রায় 50 কুইন্টাল করে কাঠ লাগে। এই কাঠ অনেকটাই আসে মধ্যপ্রদেশ থেকে এবং গাড়িতে করে নৌকায় করে আসে।
এই যে নৌকায় সব কাঠ দেখতে পাচ্ছেন, এগুলো সবই নিয়ে আসা হয়েছে। এখানে কাঠের দোকানের সংখ্যা প্রায় 10 থেকে 13টা। মণিকর্ণিকা ঘাটের সাথে আরো অনেক রহস্যময় কথা জড়িয়ে আছে, যেমন অঘরীদের কথা, বারবণিতাদের কথা। সেগুলো আর আজকের পর্বে বলছি না, অন্য কোনো এক সময় সুযোগ পেলে আপনাদের সেটা বলবো। এই যে নৌকা থেকে দেখতে পাচ্ছেন, মণিকর্ণিকা শ্মশান থেকে একটু এগিয়ে ওই ডান দিকে যে মন্দিরটা হেলানো অবস্থায় আছে, সেই মন্দিরটার সামনে থেকে আপনাদের দর্শন করাবো এবং তার বিভিন্ন পৌরাণিক ব্যাখ্যা আপনাদের দেওয়ার চেষ্টা করব। এখন আমরা চলেছি সেই রহস্যময় মন্দিরের কাছে, যেই মন্দিরটি 9 ডিগ্রি উত্তর পশ্চিমে হেলে রয়েছে। এই মন্দিরের ইতিহাস প্রায় 500 বছরের পুরনো। মণিকর্ণিকা ঘাটের কাছেই এই মন্দিরটি অবস্থিত। এই মন্দিরটিকে শাপিত মন্দির বলা হয়। এই মন্দিরে কোনো পুজো হয় না, কোনো ঘণ্টা বা কোনো পুরোহিত এখানে নেই। এই হেলানো মন্দিরটি কাশী কারভাট নামে পরিচিত, যাকে রত্নেশ্বর মহাদেব মন্দিরও বলা হয়। এই রহস্যময় মন্দির নিয়ে নানা কথা প্রচলিত আছে, সেগুলি প্রত্যেকটা আপনাদেরকে বলার চেষ্টা করব। বলা হয় 1860 সালের আগে এই মন্দিরটি সোজা ছিল। পরবর্তীকালে ওজনের ভারে মন্দিরটি নাকি উত্তর পশ্চিম দিকে ঝুঁকে পড়ে। ইংরেজ চিত্রকার জেমস প্রিন্সেপ এই জায়গার অনেকগুলো ছবি এঁকেছেন, তাতে মন্দিরটিকে সোজা অবস্থাতেই দেখা গেছে। আবার কথিত আছে রাজা মানসিংহের এক সেবক তার মা রত্নাবাইয়ের জন্য এই মন্দিরটি তৈরি করা শুরু করেন এবং মন্দিরটি সম্পূর্ণ হলে তিনি সবাইকে বলেন যে তিনি মায়ের ঋণ শোধ করে দিয়েছেন, তার উপর আর তার মায়ের কোনো ঋণ নেই। এই কথা শোনার পর তার মা ক্রুদ্ধ দৃষ্টিতে মন্দিরটির দিকে তাকান এবং যার ফলে মন্দিরটি ঝুঁকে পড়ে এবং এটাই বোঝায় যে মায়ের ঋণ কখনো শোধ করা যায় না। আবার কথিত আছে রানী অহল্যাবাই যখন শিব মন্দিরের সংস্কার করছিলেন, তখন ওনার এক সেবক রত্নাবাই মণিকর্ণিকা কুণ্ডের কাছে একটি শিব মন্দির তৈরি করতে চান এবং ওনার থেকে টাকা নিয়েই তিনি মন্দিরটি তৈরি করেন। কিন্তু অহল্যাবাই বলেন রত্নাবাই যেন মন্দিরটিকে নিজের নাম না দেন। কিন্তু রত্নাবাই ওনার কথা না শুনে নিজের নামেই মন্দিরটির নামকরণ করেন, রত্নেশ্বর মহাদেব মন্দির। তখন অহল্যাবাই রেগে গিয়ে মন্দিরটিকে শাপ দেন এবং মন্দিরটি সঙ্গে সঙ্গে ঝুঁকে পড়ে। এই মন্দিরের অর্ধেক 6 মাস মাটির নিচে থাকে। আমাদের ভারতবর্ষের এই সমস্ত বিস্ময়কর ঐতিহ্য দেখে সত্যিই আমাদের অবাক হতে হয়। এবার আপনাদের দেখাবো কাল ভৈরব মন্দির। নন্দী মহারাজের বাঁ দিক থেকে সোজা হেঁটে এলে পড়বে এই গির্জাঘর। এখান থেকে ওই রাস্তা দিয়ে সোজা গেলে পড়বে কাল ভৈরব মন্দির। রাতে আমরা রিক্সা করে গিয়েছিলাম, এক একটা রিক্সার ভাড়া পড়েছিল 100 টাকা করে। এইটা হলো কাল ভৈরব মন্দিরে যাবার রাস্তা। কাশীর অতি প্রাচীন মন্দির হলো এই কাল ভৈরব। এই কাল ভৈরব আসলে কে? পৌরাণিক ইতিহাসে কাল ভৈরবের একটা মুখ্য ভূমিকা আছে। আজ সেই পৌরাণিক কাহিনী আপনাদের বলবো। একবার ভগবান বিষ্ণু আর ব্রহ্মাদেবের মধ্যে ভগবান শিবকে নিয়ে আলোচনা চলছিল এবং তারা কোনোভাবে ভগবান শিবের নিন্দা করছিলেন। সেই সময় মহাদেব সেখানে উপস্থিত হয়ে পড়েন এবং তা শুনে তিনি খুবই ক্রুদ্ধ হয়ে যান। তার ওই ক্রোধ থেকে কাল ভৈরবের সৃষ্টি হয় এবং কাল ভৈরব প্রকট হয়ে তার বাঁ হাতের আঙ্গুল এবং নখ দিয়ে ব্রহ্মাদেবের 5টি মাথার একটি মাথা কেটে ফেলেন। এর ফলে কাল ভৈরবের ওপর ব্রহ্মা হত্যার পাপ লেগে যায়। তখন মহাদেব ভৈরবকে ব্রহ্মাজির মাথা নিয়ে 3 লোকে ভ্রমণ করতে বলেন। ব্রহ্ম হত্যার জন্য কাল ভৈরব পুরো কালো হয়ে যায়। 3 লোকের ভ্রমণ করতে করতে যখন কাল ভৈরব কাশীতে এসে পৌঁছান, তখন তার পেছনে ধাওয়া করা ব্রহ্মহত্যা কাশীর সীমানায় প্রবেশ করতে পারে না। ব্রহ্মহত্যার হাত থেকে মুক্ত হয়ে যাওয়ার পর তিনি কাশীতেই থেকে যান এবং কাশীর রক্ষায় নিজেকে নিয়োজিত করেন। তাই এনাকে কাশীর কোতোয়ালও বলা হয়।
বলা হয় কাশী বিশ্বনাথ দর্শনের আগে একবার কালভৈরবকে দর্শন করে ওনার অনুমতি নিয়ে তবেই বিশ্বনাথ মন্দিরকে দর্শন করা উচিত। এই মন্দির বন্ধ হয় সবার শেষে, রাত 12টা অবধি এই মন্দির খোলা থাকে। এই যে ছবিতে কালভৈরবের সাথে যে কুকুরের ছবিটা দেখছেন, এই কুকুর হচ্ছে কালভৈরবের বাহন। কালভৈরব মন্দির থেকে বেরিয়ে আমরা গলি দিয়ে আসার পথে এখানে আরো কিছু মন্দির দেখতে পেলাম। সময়ের অভাবে এই মন্দিরগুলোতে আমাদের আর যাওয়া হয়নি। এবার আমরা যাব অন্নপূর্ণা মায়ের মন্দির। নন্দী মহারাজের মুখ বরাবর রাস্তা দিয়ে হেঁটে এলে এই যে গলিটা দেখতে পাচ্ছেন, এদিক দিয়ে সোজা গেলে মা অন্নপূর্ণা মায়ের মন্দির আর কাশী বিশ্বনাথেরও মন্দির, 1 নাম্বার গেট। এই গলিটি চিনবেন এর ওপরে লেখা দেখে, আর এর ঠিক উল্টো দিকেই আছে ব্যাংক অফ বরোদার এটিএম। এই রাস্তা দিয়ে আমরা সোজা চলে যাব। এই রাস্তা দিয়ে মোটামুটি আপনাকে মিনিট 7-8 হাঁটতে হবে, তাহলেই আপনি পৌঁছে যাবেন বিশ্বনাথ মন্দিরের গেটে, এবং ঠিক তার উল্টো দিকেই হচ্ছে এই অন্নপূর্ণা মায়ের মন্দির। দেখুন এই মন্দিরটি আপনি দেখতে পাবেন। আমরা এখন সোজা চলে এসেছি মন্দিরের সামনে। এই অন্নপূর্ণা মায়ের কাছে মহাদেব ভিক্ষা গ্রহণ করেছিলেন। আপনাদেরকে একটা ছবি দেখানোর চেষ্টা করছি, যেখানে দেখা যাচ্ছে যে মহাদেব মা অন্নপূর্ণা থেকে ভিক্ষা গ্রহণ করছেন। এই মায়ের মন্দির থেকে সবাই ভিক্ষার চাল নিয়ে যায়। বলা হয় এখান থেকে ভিক্ষার চাল নিয়ে গিয়ে বাড়িতে রাখলে কখনোই বাড়িতে অন্নের অভাব হয় না। কাশী বিশ্বনাথ দর্শন করতে হলে অবশ্যই এখানে আসবেন এবং ভিক্ষার চাল নিয়ে যাবেন। আজকের ভিডিওটা আপনাদের কেমন লাগলো আমাকে জানাবেন, এবং ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে উৎসাহ দেবেন।